শুধু ছাত্র প্রতিনিধি নয়, পদত্যাগ করে নির্বাচন করবেন আরো কয়েকজন উপদেষ্টা, মন্তব্য আসিফ মাহমুদের। শুধু আমরা দুইজন ছাত্র উপদেষ্টা না, আরো যারা সরকারের বিভিন্ন ভাবে জড়িত আছেন, আরো কেউ কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে। ভোট কেন্দ্রে সেনাবাহিনী রাখার বিষয়ে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার 28 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সময়সীমা কতদিন থাকবেন সে সম্পর্কেও কোনো কিছু হয়নি, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা বলবে। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনার 21 বছর কারাদণ্ড, জয় ও পুতুলের 5 বছর করে সাজা। হাসপাতালে সিসিইউ কেবিনে খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনায় কাল বিশেষ দোয়া। দেশ গড়তে 6 দিনের কর্মসূচি বিএনপির। রাজধানীর করাইল বস্তিতে শুধু ঘর নয়, পুড়েছে শত শত স্বপ্ন। বৃষ্টি এরপর হঠাৎ করে ভাই তো লোক কোথা যাবে কম ভাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা কি লোকরা আসে দেয়। ফের মৃদু ভূকম্পন, উৎপত্তিস্থলে এবারও নরসিংদী। দুদকের সব কর্মকর্তার সম্পত্তির হিসেব দাখিল বাধ্যতামূলক, উপদেষ্টা পরিষদে অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন। হংকংয়ে 3 দশকের মধ্যে ভয়াবহতম অগ্নিকাণ্ড, নিহত বেড়ে 75, নিখোঁজ প্রায় 300, নির্মাণ সংস্থার 3 কর্মকর্তা গ্রেপ্তার। এবং সাগরিকায় সিরিজের প্রথম টি20তে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, আয়ারল্যান্ডের কাছে টাইগারদের হার 39 রানে। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। দর্শক এতক্ষণ দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর। শুধু ছাত্র প্রতিনিধিরা নয়, পদত্যাগ করে নির্বাচন করবেন আরো কয়েকজন উপদেষ্টা, এমন মন্তব্য করে নতুন বিতর্ক উস্কে দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন তফসিলের আগেই পদত্যাগ করবেন তারা। আর কোন আসন এবং ঠিক কোন রাজনৈতিক দল থেকে তিনি লড়বেন তা এখনো পর্যন্ত ঠিক না হলেও নিজে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন এই স্থানীয় সরকার উপদেষ্টা। চারদিকে চলছে নির্বাচনের ডামাডোল। গেল 3 নির্বাচনে জনগণের ভোট দিতে না পারার আক্ষেপ এবার মেটাতে চায় অন্তর্বর্তী সরকার। ব্যাপক প্রস্তুতি জনপ্রশাসন মন্ত্রণালয়, চলছে নির্বাচনী রদবদল। নির্বাচনী ডামাডোলের ফের আলোচনায় সরকারে থাকা 2 ছাত্র প্রতিনিধি। শোনা যাচ্ছে তফসিলের আগেই পদত্যাগ করে নির্বাচনে প্রার্থী হবেন তারা, তবে তাদের পরবর্তী গন্তব্য নিয়ে আছে নানা জল্পনা। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাম্প্রতিক বক্তব্যে রহস্য বেড়েছে। নির্বাচন কোথা থেকে করব এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকা থেকে করব ইনশাআল্লাহ। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, নির্বাচনে লড়তে শুধু ছাত্র প্রতিনিধি নয়, এর বাইরেও সরকারে থাকা কয়েকজন উপদেষ্টা পদত্যাগ করে লড়বেন নির্বাচনে। শুধু আমরা দুইজন ছাত্র উপদেষ্টা না, আরো যারা সরকারের বিভিন্ন ভাবে জড়িত আছেন, আরো কেউ কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে। তো সবাই অবশ্যই, এটা এমন কোনো আইন নাই বা এরকম কোনো বিধিনিষেধ নাই যে আসলে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে আমরা মনে করি এটা স্বার্থের সংঘাত ঘটায় এই পদে থেকে নির্বাচন করা। এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচন অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই এই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করার প্রয়োজন এবং সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। কোন দল থেকে এবং কোন আসন থেকে নির্বাচন করছেন এমন প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, এটা রাজনৈতিক সিদ্ধান্ত, তাই এ নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। আমি মনে করছি যে এখন রাজনৈতিক বিষয়ে কোনো বক্তব্য দেওয়াটা উচিত হবে না। আমি যথাসময়ে আপনাদেরকে জানাবো, আপনারা খুব দ্রুতই জানতে পারবেন। নির্বাচন করব ঘোষণা দিয়েছি, নির্বাচন কোথা থেকে করবো এখনো ঘোষণা দিইনি। আর কোনো কিছুই তো এখনো ফাইনাল হয়নি, ডেটও ফাইনাল হয়নি, শিডিউল ঘোষণা, তো সবকিছু ফাইনাল হোক আসতেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কারো বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকলে দুদক সেটা অনুসন্ধান করতে পারে, পরবর্তীতে সে অনুযায়ী ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। যদি অনুসন্ধান করে তারা কিছু পান আমাদেরকেও জানাতে পারেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। 28 ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে, এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান আক্তার আহমেদ। বলেন, নির্বাচনের সময় সেনাবাহিনী ভোট কেন্দ্রে থাকবে কি না সেই সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আর বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমাদের মাঠ পর্যায়ে যে ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস এরা থাকবেন। আপনারা জানেন এর পাশাপাশি সেনাবাহিনীর মানে আপনার ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার 28 ফেব্রুয়ারি পর্যন্ত, আগের বছরের 28 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তারা সেটা এনজয় করবেন। পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 21 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আর একই সঙ্গে তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর এই রায়ে আদালত বলেছেন, শেখ হাসিনা জালিয়াতির মাধ্যমে রাজুকের প্লট বরাদ্দ নিয়ে শপথ ভঙ্গ করেছেন। 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার অনুপস্থিতিতেই এবার দুর্নীতির আরও 3টি মামলার রায় ঘোষণা হলো। পূর্বাচলে রাজুকের প্লট দুর্নীতির এসব মামলায় মোট 21 বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত 5। শেখ হাসিনা ছাড়াও 2 সন্তান জয় এবং পুতুল সহ এই মামলায় মোট আসামি ছিলেন 23 জন। বিচারিক কার্যক্রম শেষ হওয়ার পর বৃহস্পতিবার সকাল 11:30টায় বিচারক আব্দুল্লাল মামুন শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের করা প্লট দুর্নীতির 3 মামলার রায় ঘোষণা শুরু করেন। শুরুতে মামলার প্রেক্ষাপট ও অপরাধের ধরন তুলে ধরেন। এরপর রায়ে রাজুক ও শেখ হাসিনা প্লট বরাদ্দ নিতে কিভাবে জালিয়াতির আশ্রয় নিয়েছেন তা তুলে ধরা হয়। একই সঙ্গে তুলে ধরা হয় নিজেকে ভূমিহীন পরিচয় দিয়ে শেখ হাসিনা কিভাবে হলফনামায় মিথ্যা তথ্য জমা দিয়েছেন। রায়ে শেখ হাসিনাকে 3টি মামলার 2টি ধারায় 7 বছর করে মোট 21 বছরের কারাদণ্ড দেয়া হয়। বিচারক বলেন, এই সাজা ধারাবাহিকভাবে শেখ হাসিনাকে ভোগ করতে হবে। আদালত তার রায়ের মধ্যে সংক্ষিপ্ত একটি পর্যবেক্ষণ প্রদান করেছেন। সে অবাক হয়ে গেছে যে একটা দেশের প্রধানমন্ত্রী উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি নিয়ে মিথ্যাভাবে নিয়েছেন। এখানে তারা প্রত্যেকেই একই সহযোগী, একই অপরাধী। এই জন্য তারা নিজেরা সুবিধা গ্রহণ করার জন্য এই কাজটি করেছে। অপর 2 মামলার প্রধান আসামি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে 5 বছর ও 1 লাখ টাকার জরিমানা এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। একই সাথে 3 মামলায় 6 বছর করে মোট 18 বছরের সাজা হয় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের। বাকি 17 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। বিজ্ঞ আদালত আজকের এই রায়ের মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন যে ভবিষ্যতে সরকার প্রধান হইলেও বা সরকার প্রধানের কন্যা হয়েও দুর্নীতির মাধ্যমে অর্জিত কোনো সম্পদ নিজের বলে রাখার সুযোগ নেই। তবে দুর্নীতির এই 3 মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে 1 বছর করে মোট 3 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। আর মামলার রায়ে খালাস পেয়েছেন রাজুকের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম। দুদকের প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 21 বছরের যে সাজা হয়েছে এটিকে একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন আইনজ্ঞরা। আদালতের রায়ে বলা হয়েছে, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থেকে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে শেখ হাসিনা যে দুর্নীতির আশ্রয় নিয়েছেন এটি যাতে ভবিষ্যতে আর কেউ না করতে পারে, এই রায় সেক্ষেত্রে একটি নজির হয়ে থাকবে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি। বলেছেন, দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা তদারকি করছে। গত 23 নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আগামীকাল সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়ার আয়োজন করেছে বিএনপি। বৃহস্পতিবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক 6 দিনের নতুন কর্মসূচির কথাও জানান রুহুল কবির রিজভী। এবার জেডএসআরএম নির্বাচনের পথে।
পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। কিশোরগঞ্জ 5 আসনে শেখ মুজিবুর রহমান ইকবালকে মনোনয়ন দিতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন নিকলী ও বাজিতপুর উপজেলার মানুষ। বৃহস্পতিবার বিকেলে বাজিতপুর ডাকবাংলা মাঠে আয়োজিত সমাবেশে আহ্বান জানান তারা। আর সমাবেশে মনোনয়ন প্রত্যাশী ইকবাল বলেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। কিশোরগঞ্জ 5 আসনে শেখ মুজিবুর রহমান ইকবালকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে নিকলী ও বাজিতপুর উপজেলা বিএনপির সমাবেশ। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। বাজিতপুর ডাকবাংলা মাঠে আয়োজিত সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন বাজিতপুর উপজেলার 11টি ও নিকলী উপজেলার 7টি ইউনিয়নের সর্বস্তরের মানুষ। এই বাজিতপুর নিকলী এটা বরাবর বিএনপির সিট, এখানে ইকবাল ভাইয়ের বিকল্প কোনো হতে পারে না। দিন নাই রাত নাই উনি নিজের দিকে না তাকাইয়ে এই সাধারণ মানুষের জন্য উনি খেটে গেছেন। আমরা প্রত্যেকটা ইউনিয়নের নেতাকর্মী এক বাক্যে শপথ করেছি যে আমরা ইকবাল ভাইয়ের মনোনয়ন ব্যতীত আমরা মানব না। স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী বলছেন, গত 17 বছর নিকলী ও বাজিতপুরের বিএনপি নেতাকর্মীদের দুর্দিনে পাশে ছিলেন শেখ মুজিবুর রহমান ইকবাল। সেই সঙ্গে দুঃসময়ে দলের আন্দোলন সংগ্রামেও নেতৃত্ব দিয়েছেন তিনি। দীর্ঘদিন যাবৎ বাজিতপুর নিকলীর তৃণমূল নেতা এবং কর্মীদের পাশে জননেতা জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব ছায়ার মতো দাঁড়িয়েছিল। উনার একক নেতৃত্বে উনি সুসংগঠিত করেছেন এবং দুর্দিনে দলের দুঃসময়ে ফেসিবাদের আমলে শেখ মুজিবুর ইকবাল ছাড়া কেউ ছিল না। সমাবেশে শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, বিএনপি থেকে যাকেই মনোনয়ন দেয়া হোক ধানের শীষের বিজয় সুনিশ্চিত। এই নিকলী বাজিতপুরে অনেক যোগ্য নেতা আছেন। আমি একটি নগণ্য কর্মী হিসেবে বলতে চাই, আপনারা বিএনপির যে কোনো প্রার্থী যে কোনো কর্মীকে মনোনয়ন দেন, আমরা সকলে মিলে একসাথে কাজ করব ইনশাআল্লাহ। কিন্তু বিএনপি ব্যতীত যদি অন্য কাউকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করেন বা দেন, তাহলে এলাকার জনগণ তা মানবে না। সমাবেশ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করতে নেতাকর্মীদের আহ্বান জানান শেখ মুজিবুর রহমান ইকবাল। সারা দেশে 237টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করলেও এই কিশোরগঞ্জ 5 আসনে এখনো প্রার্থী ঠিক করেনি বিএনপি। তাই আগামী নির্বাচন সামনে রেখে এই আসন থেকে শেখ মুজিবুর রহমান ইকবালকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন বাজিতপুর ও নিকলী উপজেলার সর্বস্তরের মানুষ। সাইফুল ইসলাম, নিউজ 24, বাজিতপুর, কিশোরগঞ্জ। ভয়াবহ আগুনের পর খাবার, থাকার জায়গা এবং পয় নিষ্কাশন সহ নানান সংকটে এখন করাইল বস্তিবাসী। বিভিন্ন সংস্থা এবং রাজনৈতিক দল ইতোমধ্যে সহায়তার হাত বাড়িয়েছে। বিনামূল্যে চিকিৎসা আর ওষুধ দিচ্ছে তারা। এতে সংকটের খানিকটা লাঘব হয়েছে। তবে সরকার ও বিত্তবানরা এমন উদ্যোগ নেবে, এমনটাই আশা ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর। করাইল বস্তিতে 1500 ঘরে আর কিছুই অবশিষ্ট নেই। চারদিকে শুধু ছাই আর পুড়ে যাওয়া কাঠ, লোহার কঙ্কাল। আগুনের লেলিহান শিখা এত দ্রুত ছড়িয়েছে যে নিজেদের প্রাণ বাঁচাতে পারলেও কেউ রক্ষা করতে পারেনি নিজেদের ঘর বা সামান্যতম জিনিসপত্র। সব হারিয়ে এখন শুধুই শূন্যতা। এই ছাইয়ের স্তূপ সরিয়েই ভবিষ্যৎ খুঁজে নেয়ার চেষ্টা করছেন মালেকা। তার কপাল পড়ল 3 বার। আমার কিছুই নেই, আমি খালি মানুষ আছি কয়টা, আল্লাহ রাখছে বাঁচাইয়ে দুনিয়ায়। আর কোনো সম্ভব আমার জায়গা জমি ঘর বাড়ি কিছুই নেই। 34 বছরের সম্পদ পড়েছে শাহানার। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর অন্যদের অবস্থাও প্রায় একই। মঙ্গলবারের আগুনের পর থেকে খোলা আকাশের নিচে দিন রাত কাটছে তাদের। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের কষ্ট চরমে। 3 বার বললে মানুষের জীবনে আর থাকে কি, সবই তো শেষ। কিন্তু আমরা মরি না, বাচ্চা লইছি, এটা আমরা দুর্ভাগ্য। আমাদের বই খাতা সব পুড়ে গেছে দেখে আমরা পড়তে পারতেছি না। রাতে ঠান্ডা ও দিনে রোদের তাপে অসুস্থ হয়ে পড়েছে অনেক শিশু। দূষিত হয়ে পড়া পরিবেশের প্রভাবেও বিপাকে অনেকে। আর খাওয়া দাওয়ার সমস্যা আমাদের যদি একটু সামনে, তারপরে তারপরে তো তাও থাকার মতো ভাই পজিশন থাকতে পারতাম। আর বৃষ্টি পরে হঠাৎ করে ভাই তো লোক কোথা কই যাবে কম ভাই। খাওয়া দাওয়ার ব্যবস্থা কি লোকরা আসে দেয়, যে দুপুরে খাইছি আর উঠেছি 2 প্যাকেট রাত্রে আবার খাবো। সরকার যদি কিছু যদি সাহায্য মানে উত্তরুক পারবো না, যতটুকু আর কি পারে তাহলে যদি করে, তাহলে মরিবেরা একটু মাথা গোজার জন্য আর সরকারের জন্য এটাই আমার আবেদন।
ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিনামূল্যে দেয়া হচ্ছে চিকিৎসা ও ঔষধ, মেডিসিন, সার্জারি, গাইনি, তারপরে অর্থোপেডিক্সে, প্লাস্টিক সার্জারি, এই ধরনের শিশু বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ অনেকেই কিন্তু আমাদের এখানে এসেছেন এবং তারা চিকিৎসা প্রদান করেছেন। পরিবার ও স্বজনদের নিয়ে 3 বেলা খাবার, চিকিৎসা আর একটু মাথা গোজার ঠাঁই। এখন এর চেয়ে বেশি কিছু চাওয়া নেই কড়াইল বস্তির ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। রাজধানী ঢাকা এবং তার আশেপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4:15 এই ভূকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 3.6। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 10 কিলোমিটার। ঢাকা থেকে কম্পন কেন্দ্রের দূরত্ব 23 কিলোমিটার উত্তর পূর্বে। এর আগে বুধবার গভীর রাতে বঙ্গোপসাগরে 4 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। গত শুক্রবার সকালে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল 5.7, যার কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। এই যে নরসিংদী থেকে মানে এত ভূমিকম্প আমার বয়সে আমি এইরকম ভূমিকম্পের দেখি নাই, প্রকোপ দেখি নাই। অনেকে বাসা ছেড়ে মানুষ রাস্তায় বিভিন্ন ফাঁকা জায়গায় এইরকম অবস্থান করেছে। মানুষের মনের ভীতি এরকম ভীতিকর অবস্থা, তারা ঘরে থাকছে না। দুদকে কর্মরত সবার সম্পত্তির হিসাব দাখিল করা বাধ্যতামূলক, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ 2025 চূড়ান্ত অনুমোদন পেয়েছে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসে বৈঠকের বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে। দ্বিতীয় ছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আর 4 ছিল জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 এর সংশোধন প্রস্তাব নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করা 3 জন ফায়ার ফাইটারের প্রত্যেকের পরিবারকে 1 লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছেন আনভির বসুন্ধরা গ্রুপ এবিজির চেয়ারম্যান সায়েম সুবহান আনভির। বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেড অফিসে নিহতদের পরিবারের হাতে এই অর্থ তুলে দেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ও আনভির বসুন্ধরা গ্রুপ তথা এবিজির কর্মকর্তারা। আর এ সময় ফায়ার সার্ভিসে কর্মরত কর্মীরাও তাদের একদিনের বেতন আর্থিক অনুদান হিসেবে তুলে দেন শহীদদের পরিবারের হাতে। গত 22 সেপ্টেম্বর গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনা ঘটে। এ সময় আগুন নেভাতে গিয়ে নিহত হন ফায়ার সার্ভিসের 3 সদস্য। এবার নিহতদের পরিবারের পাশে এসে দাঁড়ালো আনভির বসুন্ধরা গ্রুপ এবিজি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেড অফিসে শহীদ পরিবারের হাতে অনুদানের অর্থ তুলে দেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জায়েদ কামাল ও আনভির বসুন্ধরা গ্রুপ এবিজি এর মহাব্যবস্থাপক কেন্দ্রীয় প্রশাসন বিভাগ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সৈয়দ জামিল আহসান। এ সময় ফায়ার সার্ভিসের মহাপরিচালক আনভির বসুন্ধরা গ্রুপ এবিজি এর এমন সহায়তার জন্য ধন্যবাদ জানান। তারা সবসময় অনুভব করতে পারে যে আমি অপারেশনাল কাজ করতে গিয়ে যদি কোনো ক্ষতিগ্রস্ত হইও আমার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন বা আমার সহকর্মী যারা আছেন তারা আমার পাশে থাকবেন। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের এখানে যে আনভির বসুন্ধরা গ্রুপ থেকে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে, সেজন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আনভির বসুন্ধরা গ্রুপ এবিজির মহাব্যবস্থাপক কেন্দ্রীয় প্রশাসন বিভাগ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সৈয়দ জামিল আহসান জানান, আনভির বসুন্ধরা গ্রুপ তাদের এমন সহায়তা অব্যাহত রাখবে। শুধু আপনারা না, আল্লাহ না করুক ভবিষ্যতে যদি এরকম কিছু হয় যেটা আমরা চাই না, সেখানেও যেন আমরা আপনাদের পাশে থাকতে পারি সেই প্রত্যয় আমাদের মধ্যে আছে, সেই ইচ্ছা আমাদের চেয়ারম্যান জনাব সায়েম সুবহান আনভিরের আছেন। এই কথাটাই আপনাদেরকে জানাতে এসেছি। আমরা আজকে যে সহায়তা নিয়ে আপনাদের সামনে এসেছি এটা অত্যন্ত অপ্রতুল, এটা খুবই সামান্য, কিন্তু এর মধ্যে আপনাদের সাথে থাকার আমাদের একটা ইচ্ছা ব্যত্যয় হবে। কৃতজ্ঞতা ছিল নিহতের পরিবারের কণ্ঠেও। এই সহযোগিতা ওখানে স্বাভাবিক
এইভাবে তার সন্তানরা বাঁচার জন্য এই সহযোগিতা। দেশের বিত্তমান লোকেরা যদি আমাদের পাশে না থাকে তাহলে তো আমরা অসহায় অবস্থায় পড়ব। একই সঙ্গে অন্যান্য বড় শিল্পগোষ্ঠীগুলোও যেন এভাবে এগিয়ে আসে সে আহ্বান ছিল তাদের কণ্ঠে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। এফসি এশিয়ান কাপের বাছাইয়ে টানা চতুর্থ জয়ের খোঁজে কাল আবারও মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-17 ফুটবল দল। ফুটবলে কিশোরদের প্রতিপক্ষ শক্তিশালী বাহরাইন। শেষ 3 ম্যাচের মতো এবারও অল আউট ফুটবল খেলতে যায় লাল সবুজের প্রতিনিধিরা। হিসেবটা এশিয়ান কাপের মূল পর্বে খেলার, তাতে প্রতি ম্যাচেই সমীকরণ মিলিয়ে মাঠ ছেড়েছে বাংলার কিশোররা। গত 3 ম্যাচে যত সহজ জয় পেয়েছে বাংলাদেশ, ততটাই কঠিন পরীক্ষা লাল সবুজের কিশোরদের দিতে হবে বাহরাইনের সামনে। এই বাস্তবতা মেনেই মাঠে নামার আগে সব প্রস্তুতি সেরে ফেলেছে বাংলাদেশ। দলের সবাই প্রস্তুত, প্রতিপক্ষ যতই কঠিন হোক না কেন মাঠের লড়াইটা ঠিকঠাক করতে চান তারা। আমাদের প্রতিপক্ষ বাহরাইন কঠিন প্রতিপক্ষ। ম্যাচটা অনেক চ্যালেঞ্জিং হবে আমার জন্য, সকলের জন্যই। ইনশাল্লাহ কালকে চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা জয়লাভ করবো, ইনশাল্লাহ ভালো কিছু করব। খেলোয়াড়রা বলছেন গত 3 ম্যাচে যেভাবে বিপক্ষ দলের ওপর চাপ সৃষ্টি করেছেন মাঠে, এ ম্যাচেও সেই ট্যাকটিসেই খেলতে চান তারা। বাহরাইনের সাথে ম্যাচ, সেই ম্যাচটা যেন আমার পারফরমেন্স আমি ধরে রাখতে পারি এবং আমার সহপাঠীদেরকে যেন আমি আরো গোল করাতে পারি। শুক্রবার দুপুর 1টায় শুরু হবে বাংলাদেশ ও বাহরাইনের লড়াই। সুখন সরকার, নিউজ 24। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।